সুপ্রভাত আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আজকে আমরা বেশ একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে আলোচনা করব বলে চলে এসেছি। তো তোমাদের কাছে শুরুতে আমি একটু জেনে নেব, আমরা পূর্বের দিনে যে অংশ আলোচনা করেছিলাম সেই অংশ তোমরা সবাই বাড়িতে খুব ভালোভাবে নিজেরা আলোচনা করেছো নিশ্চয়ই, একটু পড়ে এসেছো টেক্সট বই থেকে। আচ্ছা, আমি খুব বেশি সময় নেব না, আমি দু চারটে একটু প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করব, ঠিক আছে? তো সেই জিজ্ঞাসা যেটা করব, তোমরা সবাই প্রস্তুত তো? তোমরা সবাই ভালোভাবে একটু দেখে এসেছো, তোমরা সবাই উত্তর দিতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সময় নষ্ট না করে দেখে নিই কারা কতটা কিভাবে সঠিক উত্তর জেনে এসেছে, বুঝে এসেছে, একটু যাচাই করে নিই আমি, ঠিক আছে? তো প্রথম যে প্রশ্ন, আর পূর্বের দিনে আমরা আলোচনা করেছিলাম যে মরু প্রসারণ, তাই তো? মরু প্রসারণ কিভাবে হচ্ছে এবং তার প্রতিরোধের উপায় সম্পর্কিত আলোচনা। তো এখানে আমি প্রথমে একটু তোমাদের থেকে আমি জেনে নেব যে মরু প্রসারণ বলতে কি বোঝো, বা মরু প্রসারণ কাকে বলা হয়। হ্যাঁ, একদম ঠিক এবং সঠিক উত্তর দিয়েছো যে বর্তমানে যে মরুভূমির যে বিভিন্ন প্রান্তর রয়েছে বা মরুভূমির যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো যদি তার আয়তন বা ক্ষেত্রমান যদি প্রাকৃতিকভাবে হোক বা আর্থসামাজিক বিভিন্ন কারণে হোক যদি আরো বেশি পরিমাণে বৃদ্ধি পায়, বৃদ্ধি পেলে যদি মরু অঞ্চলে বা মরুভূমির আয়তন বৃদ্ধি পায় সেটাকেই আমরা বলবো মরু প্রসারণ, তাই তো? অর্থাৎ মরুভূমি তার আয়তন যদি সঠিক, তার যে আয়তন রয়েছে চারিদিকে যে বাউন্ডারি রয়েছে, যদি স্থলভাগের দিকে যদি ধীরে ধীরে কৃষি জমি বা বনাঞ্চল বা মানুষের বসতির যে জায়গা ধীরে ধীরে যদি সেই দিকে তার আয়তন বৃদ্ধি করতে থাকে তাহলে মরু প্রসারণ বলা হয় সেই অংশকে বা অঞ্চলকে। আচ্ছা, ভারতের থর মরুভূমির মরুকরণ সম্পর্কে বলো। ভারতের থর মরুভূমি যেটি রয়েছে কোন রাজ্যে রয়েছে বলো? এটা রাজস্থান রাজ্যে রয়েছে, তাই তো? এই থর মরুভূমি অঞ্চল, তো এই থর মরুভূমি বলা হচ্ছে যে থর মরুভূমির প্রায় 25% বনভূমি বা জমির পরিমাণ ধীরে ধীরে এই মরুভূমির আওতায় চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, এই থর মরুভূমি সম্পর্কে গেল, আরেকটা আমাকে একটু বলো, এই গ্রেট গ্রিন ওয়াল কি? GGW, গ্রেট গ্রিন ওয়াল, এই গ্রেট গ্রিন ওয়াল কি? এই গ্রেট গ্রিন ওয়াল হচ্ছে সাহারা মরুভূমির দক্ষিণ প্রান্তে এই মরুভূমির যাতে প্রসার বা এই যে প্রতিপত্তি যাতে আমরা বাধা দিতে পারি বা বন্ধ করতে পারি তার জন্য কি হচ্ছে এখানটাতে দীর্ঘ বেশ অনেকটা জায়গা জুড়ে, কতটা জায়গা জুড়ে বলো তো? হ্যাঁ ঠিক বলো, 7,000 কিমি দৈর্ঘ্য জুড়ে, তার মানে বুঝতে পারছো কতটা এরিয়া জুড়ে। এবং এটা শুধুমাত্র কিন্তু ওই নির্দিষ্ট অঞ্চল বা নির্দিষ্ট দেশের ক্ষেত্রে যে এই মানে বিপদটা লক্ষ্য করা যাচ্ছে সেটা নয়, এবং এই মরুভূমি কত দ্রুত হারে তার প্রসার বৃদ্ধি ঘটতে পারে সেই জন্য কি করা হচ্ছে, 15 কিলোমিটার প্রস্থ অর্থাৎ চওড়া, মানে 7,000 কিমি তো লম্বায় এরকম ভাবে বিভিন্ন দিকে মরুভূমির চারিদিক দিয়ে গাছ লাগানো হচ্ছে যাতে মরুভূমি প্রসার রোধ করা যায়, এবং তার সাথে সাথে 1-2 কিলোমিটার নয় 15 কিলোমিটার চওড়া, ঠিক আছে? যাতে এই মরুভূমি থেকে যদি ধীরে ধীরে গাছগুলোকে মরুভূমি যদি আগ্রাসন মরুভূমির মানে বৃদ্ধির আগ্রাসন যদি ওই গাছগুলোকে ক্ষতি করে বা নষ্ট করে দেয় তাহলে কিন্তু প্রায় 15 কিলোমিটার তাকে যেতে হবে। তার মানে বেশ সময় সাপেক্ষ ব্যাপার একটা, এবং তার জন্য পরিবেশ অনেকটাই বেঁচে যাবে, এবং মৃত্তিকা যেটা রয়েছে গাছগুলো বড় হলে মৃত্তিকাগুলো আরো সেখানটায় মানে সঙ্গবদ্ধ অবস্থায় থাকবে, সেখানে শিলাস্তর আলগাভাবে থাকবে না, তাই না? এই যে এত বৃহৎ অঞ্চল জুড়ে বৃক্ষ লাগানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে এবং সবুজ দেওয়াল যেটাকে বলা হয় সবুজ দেওয়াল, গ্রেট গ্রিন ওয়াল মানে সবুজ দেওয়াল, মানে কার দেওয়াল?
গাছের দেওয়াল তোলা হচ্ছে, তাই না? আচ্ছা, এটাকেই আমরা বলছি গ্রেট গ্রিন ওয়াল। আচ্ছা, খরা প্রতিরোধী একটা শস্যের নাম বলো। ভেরি গুড, মিলেট হচ্ছে খরা প্রতিরোধী শস্যের একটা নাম। হ্যাঁ, আর একটা প্রশ্ন বলো, CAZRI এর পুরো কথা কি? এর পুরো কথা হচ্ছে সেন্ট্রাল অ্যারিড জোন রিসার্চ ইনস্টিটিউট। এর কাজ হচ্ছে যে এই মরুভূমি সম্পর্কিত গবেষণা করা এবং কোথায় মরুভূমি যদি বিস্তার লাভ করে কিভাবে সেটার প্রসার রোধ করা যেতে পারে সেই সম্পর্কিত আলোচনা হচ্ছে CAZRI। এর সদর দপ্তর কোথায় রয়েছে? রাজস্থানের যোধপুরে রয়েছে এর সদর দপ্তর। আচ্ছা, এই মরুভূমি যে প্রসারিত হচ্ছে এর কারণগুলোকে আলোচনা করতে পারবে? আচ্ছা বলো। খুব ভালো, মরুভূমির প্রসারণের মূলত দুটি কারণ রয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে আর্থসামাজিক কারণ। তো এই প্রাকৃতিক কারণকে আবার একদম ঠিক, প্রাকৃতিক কারণকে তিনটি নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হচ্ছে জলবায়ুর পরিবর্তন, তাই তো, খরা বৃদ্ধি আর হচ্ছে ভূমিক্ষয় বৃদ্ধি। এই গেল তিনটি প্রাকৃতিক কারণ। আর সামাজিক কারণের মধ্যে রয়েছে ত্রুটিপূর্ণ কৃষিকাজ। এই সামাজিক কারণটা শুধুমাত্র আমরা মানুষের ওপরেই কারণ করে এই কারণগুলো ঘটছে, যে অবৈজ্ঞানিকভাবে কৃষিকাজ করা হচ্ছে যেখানে সেখানে, অতিরিক্ত বৃক্ষ ছেদন করা হচ্ছে যেখানে পরিণত গাছ বা একটা বড় গাছকে না কেটে তৃণভূমি যেগুলো রয়েছে ছোট ছোট গাছগুলোকে কেটে নেওয়ার জন্য সেখানকার গাছগুলোর বৃদ্ধি যেমন ব্যাহত হচ্ছে, তার পাশাপাশি সেই অঞ্চলে কি হচ্ছে বলতো, মৃত্তিকাও আলগা হয়ে যাচ্ছে। আর তার সাথে রয়েছে অতিরিক্ত পশুচারণ, ওভারগ্রেজিং। অর্থাৎ যদি অতিরিক্ত পশুচারণ করা হচ্ছে, এই পশুদের পায়ের আঘাতের জন্য তৃণভূমি বা ছোট ছোট গাছপালাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার ফলে সেই অঞ্চলে কিন্তু মরুভূমির প্রসার বৃদ্ধি হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এতক্ষণ তো এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করলাম, এবার লাস্ট একটা প্রশ্ন জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে এই মরুভূমির প্রসার রোধ কিভাবে সম্ভব? এই যে মরুভূমি প্রসারকরণ হচ্ছে এটাকে আমরা কিভাবে আটকাতে পারি? হ্যাঁ বলো, কারণগুলো বলো। প্রতিরোধের উপায় হিসাবে প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভূমিক্ষয় রোধ করতে হবে, তাই তো? অর্থাৎ যে মাটির গুণাগুণ বা ভূমি যে নষ্ট হয়ে যাচ্ছে, আলগা হয়ে যাচ্ছে, শিথিল হয়ে যাচ্ছে। কারণ আমরা মরুভূমি যখন পড়েছি তখন বারবার আলোচনা করেছি বালির শিথিল বালির স্তর একটা স্থান থেকে উড়ে গিয়ে অপর কোনো স্থানে চলে যাচ্ছে। তাহলে যদি আলগা বা ভূমিক্ষয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে মরুপ্রসারণ বৃদ্ধি পায়, সেটাকে আমাদের প্রথমে বন্ধ করতে হবে। বালিয়াড়ি প্রসার রোধ করতে হবে, অর্থাৎ যে মরুভূমির বিস্তর যে বালিয়াড়ি রয়েছে সেটা যাতে নতুন করে কোনো অঞ্চলের দিকে না যেতে পারে সেই লক্ষ্য রাখতে হবে। তারপরে রয়েছে তোমার পশুচারণ ভূমির উন্নতি, অর্থাৎ পশুচারণ এমন জায়গায় করতে হবে যেখানে পরিণত গাছ রয়েছে, ছোট ছোট গাছগুলো থাকলে পশুদের পায়ের আঘাতে বা তারা যদি খেয়ে ফেলে তাহলে সেগুলো নষ্ট হয়ে যাবে। আর লাস্ট রয়েছে বৈজ্ঞানিক উপায়ে জলসেচ এবং কৃষিকাজ রোধ করতে হবে। ঠিক আছে? আর এই ভূমিক্ষয়ের মধ্যেই সবচেয়ে যেটা দেওয়া হয়েছে আর বালিয়াড়ি প্রসার রোধের মধ্যে এখানে বৃক্ষরোপণ সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে এই চারটি কারণ বা চারটি মূল উদ্দেশ্য যদি এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে মরুভূমির প্রসার কিন্তু সহজেই রোধ করা যাবে। তো এই ছিল আমাদের পূর্বের দিনের আলোচনা, তাই না? তো এই আলোচনার পরে আমরা বলেছিলাম যে এই অধ্যায় থেকে যাবতীয় যা প্রশ্ন আছে এই প্রশ্নগুলি সম্পর্কে আমরা কিন্তু একটু রিভিশন দেব। যে শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে, শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ শর্ট প্রশ্ন যদি তোমরা যা রয়েছে 100% যদি অ্যাটেন্ড করতে পারো তাহলে কিন্তু তোমাদের 80+, 90+ মার্কস কিন্তু তোমরা আশা করতে অবশ্যই পারবে।
কিন্তু যদি ভুল হয়ে যায়, না প্র্যাকটিস থাকে, তাহলে কিন্তু সেইটা আশানুরূপ হবে না। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যেটা মূল আলোচনা করব, আমি তোমাদেরকে প্রশ্ন জিজ্ঞাসা করব, শর্ট প্রশ্নগুলো। মূলত আজকে আমরা মাল্টিপল চয়েস এমসিকিউ টাইপ প্রশ্ন, আর তার সাথে বাম স্তম্ভ আর ডান স্তম্ভর যে প্রশ্ন উত্তর, সেইগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তো দেখি কে কতটা ভালোভাবে উত্তর দিতে পারে। অধ্যায় তো আমরা বেশ কিছুদিন পড়েছি, তবু কার কতটা ভালোভাবে মনে আছে একটু দেখব। ঠিক আছে, তাহলে চলো শুরু করি। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে প্রশ্নোত্তর আলোচনা, আর প্রথম অধ্যায় থেকে আমরা যে অনুশীলনী রয়েছে সেই অনুশীলনীগুলো থেকেই আমরা আলোচনা করব। প্রথমে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, প্রতিটি প্রশ্নের মান 1। আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমরা সঠিক উত্তরটা আমাকে দেবে। যদি ভুল বলো তাহলে আমি সেটাকে আবার আরেকবার বুঝিয়ে উত্তরটা বলবো। শুষ্ক অঞ্চলের গিরিখাতকে কি বলা হয়? আচ্ছা, এই শুষ্ক অঞ্চলের যে গিরিখাতের কথা বলা হচ্ছে, এটা কার সাথে সম্পর্কিত? নদীর সাথে সম্পর্কিত। দেখো এখানে অপশান দিয়েছে, ক্যানিয়ন দিয়েছে, ভি আকৃতির উপত্যকা দিয়েছে, মন্থকূপ দিয়েছে, ধাঁধ দিয়েছে। আমাকে প্রথমেই প্রত্যেকটা অপশান আগে আমাদের ভালো করে বুঝে নিতে হবে যে ক্যানিয়ন কাকে বলা হয়, ভি আকৃতির উপত্যকা। দেখো ক্যানিয়ন কিন্তু শুষ্ক আকৃতির নদী উপত্যকার একটা অন্যতম ভূমিরূপ, যেখানটাতে নদীর মানে বৃষ্টির জলের পরিমাণ ও নদীতে জলের পরিমাণ যদি কম থাকে, তাহলে নদী কিন্তু নিম্নমুখী বেশি ক্ষয় করে। ভি আকৃতির উপত্যকা পার্শ্ব ক্ষয় করে। মন্থকূপ এটা কিন্তু ছোট ছোট গর্ত সৃষ্টি করে। আর ধাঁধ হচ্ছে একটা এই মরুভূমিতে একটা ছোটখাটো হ্রদ, ধাঁধ বলা হয়। তাহলে সঠিক উত্তর কোনটা হলো? ক্যানিয়ন হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, প্রশ্নটা আবার পড়ো, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা, অর্থাৎ ভূপৃষ্ঠ যা রয়েছে তার উচ্চতা বৃদ্ধি পাবে। কিভাবে বৃদ্ধি পাবে? ভেরি গুড, সঞ্চয় কাজের মাধ্যমে বৃদ্ধি পাবে। কি কি অপশন দিয়েছে? আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া। আরোহণ মানে ক্রমে ক্রমে উঁচুতে ওঠা বা উঁচু হয়ে যাওয়া কোনো ভূমিরূপ। অবরোহণ মানে ক্রমে নিচে নেমে যাওয়া, সেই ভূমিরূপের যে উচ্চতা সেটা নেমে যাবে, মানে হ্রাস পাবে। আবহবিকার প্রক্রিয়া, আবহবিকার মানে এটাও ক্ষয়জাত একটা প্রক্রিয়া। তাহলে ভূমিরূপ কি হবে? উচ্চতা বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? হ্রাস পাবে। আর বলা হচ্ছে নগ্নিভবন প্রক্রিয়া, নগ্নিভবনের মাধ্যমে কিন্তু ভূপৃষ্ঠ কি হয়? হ্রাস পেয়ে যায়। তাহলে সঠিক উত্তর কি? আরোহণ প্রক্রিয়া। মরু সমপ্রায় ভূমিতে, আগে ভালো করে প্রশ্নটা শুনবে, দেখবে, পড়বে। মরু সমপ্রায় ভূমিতে, সমান মরুপ্রায় ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড়, মানে সমপ্রায় ভূমি রয়েছে, সেখানে ছোট ছোট, বিশাল বড় পাহাড় নয়, ছোট ছোট একটু কম আকৃতিযুক্ত কিছু পাহাড় লক্ষ্য করা যায় নতুন ভূমিরূপ হিসাবে, যেটাকে অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়। মানে ওই ভূমিরূপের এটাকে আর ক্ষয় করা যায়নি, কঠিন শিলা ছিল বলে। অপশান দিয়েছে ইয়ারদাং। ইয়ারদাং হচ্ছে, এটা মরুতেই হয় কিন্তু বায়ুর একটা ক্ষয় কার্য, যেটা আড়াআড়ি ভাবে লম্বভাবে হয়। জিউগেন হচ্ছে সমান্তরালভাবে হয়। বালিয়াড়ি, যেটা বালি, তো মানে বালি জমাটবদ্ধ গিয়ে সঞ্চিত হয়ে একটা হয়, কিন্তু পাহাড় তো হয় না। তাহলে কি হয়? ইনসেলবার্জ। ইনসেলবার্জ হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে, এই কথাটা কিন্তু ভালো করে দেখতে হবে, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে, তাকে কি বলা হয়? তাকে বলা হয়, বলছে আবহবিকার। আবহবিকারের ফলে কি হয়? আবহবিকার কি অভিকর্ষের টানে নেমে আসে? আবহবিকার যদি কোনো কারণ দ্বারা যদি ভূমিরূপের ক্ষয় হয়, তাহলে সেইখানেই কিন্তু সেই পদার্থ পড়ে থাকে। পর্যায়ন প্রক্রিয়া, আরোহণ, অবরোহণ, পুঞ্জক্ষয় সবকিছু
নিয়েই হচ্ছে পর্যায়ন প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া কোথায় হয়? ভূমিরূপের পরিবর্তন হয় ভূমির অভ্যন্তর কোনো শক্তির দ্বারা, অন্তর্জাত প্রক্রিয়া। পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া, এটা হচ্ছে অভিকর্ষের টানে কোনো পদার্থ বা ক্ষয়জাত পদার্থ ঢাল বরাবর মাটি ও শিলাস্তর ধরে নিচের দিকে নেমে আসে, এটাই হচ্ছে পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া। সঠিক উত্তর কি হলো? পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া। অবরোহণ, আচ্ছা, যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে কি বলে? বলছে ভূমির উচ্চতা যা ছিল সেখান থেকে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, যদি হ্রাস পায় তাহলে কি বলা হয়? অগ্নুদ্গম। অগ্নুদ্গম কি? যে লাভার উদগীরণ হয়, অগ্নুদ্গম। আরোহণ, ধীরে ধীরে উপরের দিকে বৃদ্ধি পাওয়া। সঞ্চয় কার্য, সঞ্চয় কার্যের ফলেও কিন্তু কোনো ভূমিরূপের উচ্চতা বৃদ্ধি পেতে পারে। আর হচ্ছে অবরোহণ, তাহলে এই অবরোহণের মাধ্যমে কিন্তু ভূমির উচ্চতা হ্রাস পায়। সঠিক উত্তর হচ্ছে অবরোহণ। তাহলে এখানে আমরা 5টি প্রশ্ন আলোচনা করলাম। এই 5টি প্রশ্নের প্রথমে শুষ্ক অঞ্চলে গিরিখাতকে কি বলা হচ্ছে? ক্যানিয়ন। যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলা হচ্ছে? আরোহণ। দেখো এই পরপর দুটো প্রশ্ন পড়ো। যে প্রক্রিয়ার 2 নম্বরটা, যে প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলছে আরোহণ, আর যে প্রক্রিয়ার মাধ্যমে ভূমিরূপের উচ্চতা হ্রাস পায় তাকে বলছে অবরোহণ। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায় তাকে কি বলা হয়? ইনসেলভার্জ। আর যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে কি বলা হয়? পুঞ্জক্ষয় প্রক্রিয়া। এই 5টি প্রশ্নের উত্তর মনে থাকবে তোমাদের? ভেরি গুড, সবই তো তোমরাই উত্তর দিয়েছো। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হয়? দুটি নদী অববাহিকা দুদিকে চলে যাচ্ছে, অর্থাৎ ঢাল অনুযায়ী, এবং মাঝখানে এমন একটি কিছু আসলো বা উচ্চভূমি আসলো যেটা দুটো নদীকে দুদিকে যেতে বাধ্য করলো। একটা বলছে জল বিভাজিকা, একটা বলছে নদী মঞ্চ, স্বাভাবিক বাঁধ, আর বলছে দোয়াব। তাহলে সঠিক উত্তর কোনটা বলো? সঠিক উত্তর হচ্ছে জল বিভাজিকা। ঠিক আছে। হিমবাহ সৃষ্ট হ্রদ হলো, এখানে কিন্তু ভালো করে মাথায় দেখো, যে হ্রদগুলোর নামকরণ করা হয়েছে সেই হ্রদটা বলা হচ্ছে হিমবাহের দ্বারা সৃষ্ট হবে। তাহলে 1 নম্বর হচ্ছে কোরি হ্রদ বলা হচ্ছে, এটা কোথায় দেখা যায়? হিমবাহে দেখা যায়, হিমবাহের ফলে গঠিত একটা ভূমিরূপে দেখা যায়। আচ্ছা, প্লায়া হ্রদ কোথায় দেখা যায়? এটা বায়ুর কার্যের ফলে একটা গঠিত ভূমিরূপ মরুভূমিতে দেখা যায়। খুব ভালো বলেছো। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কোথায় দেখা যায়? নদীর গতিপথে দেখা যায়। আর উপহ্রদ মানে যেখানটাতে বড় হ্রদের পাশাপাশি যে হ্রদগুলো গড়ে ওঠে উপহ্রদের বলা হচ্ছে। তাহলে সঠিক উত্তর কোনটা? কোরি হ্রদ। ভেরি গুড। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হয়? শর্টস, বোলসন, ধান্দ, তাল। বলো তো কোনটা হবে সঠিক উত্তর? সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদ, এই যে হ্রদ, এই হ্রদকে কোথাও কোথাও প্লায়া বলা হচ্ছে, আবার কোথাও কোথাও অন্য কিছু নাম দেওয়া হয়েছে। এই হ্রদকে বলা হচ্ছে শর্টস। সঠিক উত্তর হবে শর্টস। ঠিক আছে। আমি তোমাদের আলোচনা করবার সময় বলেছিলাম এই যে অঞ্চল ভেদে আঞ্চলিক ভাষা অনুযায়ী বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নামে চিহ্নিত করা হয়। এই লবণাক্ত হ্রদগুলিকে সাহারাতে শর্টস বলা হচ্ছে। বোলসন কোথায় বলা হয়? বোলসন বলা হয় আমেরিকাতে। ঠিক আছে। ধান্দ কোথায় বলা হয়? ধান্দ বলা হচ্ছে ভারতের যে মরুভূমি রয়েছে ভারতের মরুভূমির এখানে ধান্দ বলা হয়। তাল কি? তাল হচ্ছে যেটাকে আমরা বলি এটা অবনমিত স্থান, যেটা এটাও লেক। ঠিক আছে। এটা কিন্তু এই হ্রদগুলোর থেকে এরকম ছোট ছোট হ্রদ নয়, এগুলো অনেকটা বড়। দক্ষিণ ভারতের যে হ্রদগুলো থাকে জলাভূমিকে, বড় বড় জলাশয়কে তাল নামে চিহ্নিত করা হয়, তাই না? মনে পড়ছে? বলো তো কি একটা নাম বলো তো? ভেরি গুড, ভীমতাল, নৈনিতাল। ঠিক আছে, এরকম ভাবে। আচ্ছা সরি, তালটা হচ্ছে উত্তর ভারতে, ওটা আমি ভুল বলে ফেলেছি।
দক্ষিণ ভারতে হ্রদগুলোকে কি বলা হয়? কয়াল বলা হয়। ভেমনাথ কয়াল, অষ্টমুদি কয়াল, মনে পড়ছে? হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে উত্তর ভারতে যে বড় বড় হ্রদ বা জলাশয়কে তাল বলা হয়, ভীমতাল, নৈনিতাল, এরকম ভাবে। ঠিক আছে। তারপরে বলা হচ্ছে যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তাহলে বলছে যে প্রক্রিয়ায় বিভিন্ন রকমের প্রাকৃতিক শক্তি রয়েছে, সেই প্রাকৃতিক শক্তিগুলো কি করছে? ভূপৃষ্ঠের ওপরে কাজ করছে, কাজ করে ভূমিরূপ রয়েছে, ভূমিরূপের পরিবর্তন ঘটাচ্ছে। তাহলে একে কি বলা হচ্ছে? একটা বলা হচ্ছে বহির্ভূত প্রক্রিয়া, অর্থাৎ এই বহির্ভূত প্রক্রিয়া বা বহির্জাত শক্তি, এটা ভূমিরূপের ওপরের পরিবর্তন ঘটায়, সেই জন্য বহির্ভূত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া, যেটা ভূমিরূপের অভ্যন্তরের কোনো যদি পরিবর্তনের অন্তর্জাত প্রক্রিয়া। গিরিজনীয় আলোড়ন, আর একটা হচ্ছে মহীভবক আলোড়ন। ঠিক আছে। তাহলে এখানে চারটি অপশনের মধ্যে কোনটি অ্যাপ্রোপ্রিয়েট বলে তোমাদের মনে হচ্ছে? একদম ঠিক বলেছো, ভেরি গুড। বহির্ভূত প্রক্রিয়া হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে। আচ্ছা, পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ কোথায় দেখা যায়? একটা বলা হচ্ছে নীল নদের মোহনায়, ব্রহ্মপুত্র নদীর মোহনায়, আর একটা বলছে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়, আর একটা বলা হচ্ছে গঙ্গা নদীর মোহনায়। তাহলে কোথায় হবে? হ্যাঁ, একদম ঠিক। পাখির পায়ের মতো আকৃতি কিন্তু যখনই বলবে তখন কিন্তু আমাদের এইটাই বলতে হবে, মিসিসিপি মিসৌরি নদীর মোহনায় এই দ্বীপ দেখা যায়। এবং আর ভারতবর্ষে কৃষ্ণা নদীর মোহনাতে এই ধরনের বদ্বীপ দেখতে পাওয়া যায়। তো এইখানে সঠিক উত্তরটি হবে মিসিসিপি মিসৌরি নদীর মোহনায়। মনে থাকবে। তাহলে এখানে যে কটি প্রশ্ন আমি আলোচনা করলাম আরেকটু আমি বলে দিই, দেখি সবাই মিলে বলো একটু তোমরা উত্তরগুলো। দুটি নদীর অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কি বলা হচ্ছে? জলবিভাজিকা। ভেরি গুড। হিমবাহ সৃষ্ট হ্রদের নাম কি? কোরি হ্রদ। সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলা হচ্ছে? শর্টস বলা হচ্ছে। যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে কি বলা হচ্ছে? বহির্ভূত প্রক্রিয়া। আর পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায় কোন নদীর মোহনায়? মিসিসিপি নদীর মোহনায়। ভেরি গুড। তাহলে 5টি 5টি 10টি হলো আমাদের। আচ্ছা, এবার রয়েছে, বলছে যে বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে কি বলে? তাহলে বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমি, তাই সঞ্চয়ের ফলে তো আমাদের কটি ভূমিরূপ গঠিত হয়? একটা বালিয়াড়ি আর একটা লোয়েস সমভূমি। তাহলে এখানে তো বলেই দিয়েছে গঠিত সমভূমির নাম কি। তাহলে কি হবে? একদম সঠিক উত্তর হচ্ছে লোয়েস। বালিয়াড়ি এটা হয়, কিন্তু যদি বলতো বায়ু সঞ্চয়ের ফলে গঠিত ভূমিরূপ, তখন বালিয়াড়ি আমরা একটা অপশনে ধরতে পারতাম। হামাদা বলেছে আর ধ্রিয়ান বলেছে, এগুলো একটাও নয়। সঠিক উত্তর হচ্ছে লোয়েস। এই হচ্ছে সঠিক উত্তর আমাদের। লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো। তাহলে যেখানে লবণযুক্ত পদার্থ থাকবে, ঠিক আছে, এই লবণযুক্ত পদার্থের ওপর নদীর জল যখন প্রবাহিত হবে, সেই জলের সঙ্গে বিক্রিয়ার ফলে যে ক্ষয় প্রক্রিয়াটি বেশি পরিমাণে কার্যকরী হয় সেটাকে কি ক্ষয় বলা হয়? অবঘর্ষ ক্ষয় বলা হচ্ছে একটা। অবঘর্ষ ক্ষয় মানে এই যে নুড়ি কাঁকর পলিবালিগুলো যে নদী উপত্যকার ভূমির সঙ্গে ঘর্ষণের ফলে যদি কোনো গর্ত হয় সেটা অবঘর্ষ ক্ষয়। ঘর্ষণ ক্ষয় পাথর পাথর ঘর্ষণের ফলে। জলপ্রবাহ ক্ষয় নদীর জলের আঘাতের ফলে ক্ষয় হলে জলপ্রবাহ ক্ষয়। আর এই যে ক্ষয়ের কথা বলা হলো সেটা হচ্ছে দ্রবণ ক্ষয়। তো সঠিক উত্তর কি হলো? দ্রবণ ক্ষয় ইজ দ্য রাইট অ্যান্সার। পার্বত্য হিমবাহের সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয়? কোথায় লক্ষ্য করা যায় বলেছে? পার্বত্য হিমবাহে সৃষ্ট গভীর ফাটল। নুনাটক বলছে, ক্রেভাস বলছে,
অ্যারেট বলছে, আর কেউ বলছে সার্ক। সঠিক উত্তর ফাটল বলেছে, তার মানে ক্রেভাস ইজ দ্য রাইট অ্যান্সার। নুনাটক কি? হিমবাহ সম্মিলিত একদম যে উন্মুক্ত পাহাড় দেখা যায় সেটা নুনাটক হচ্ছে, তাহলে ফাটল হচ্ছে না। ক্রেভাস, ক্রেভাসই একমাত্র হিমবাহের পর্বত আর হিমবাহের মধ্যে ফাটল দেখা যায়, গভীর ফাটল। ক্রেভাস বা বাকশুন্ড হলে সেখানে কি হয়, পর্বত যাত্রীরা না বুঝে সেখানে বিপদের সম্মুখীন হতে পারে। অ্যারেট বা এরিটি দুটো সার্কের মধ্যবর্তী যে অংশ, যেটাকে দুটো সার্ক বা কড়িকে পৃথক করে রেখেছে। সার্ক যেটা ডেকযুক্ত হাতল চেয়ার, সার্ক বা কড়ি হ্রদ যেটা বলা হয়। ক্রেভাস রাইট অ্যান্সার হলো। মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত, আমরা এই প্রশ্নটা আগে একবার পড়ে এসেছি, তাহলে সঠিক উত্তরটা কি বলতো? হ্যাঁ, আবার বলছি আমি, মরু সমপ্রায় ভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে দেখা যায়, তাকে কি বলা হয়? ইনসেলবার্গ ইজ দ্য রাইট অ্যান্সার। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়, কোনো নিচু ভূমি রয়েছে উচ্চতা বৃদ্ধি পায় কোন প্রক্রিয়ার মাধ্যমে? অপশান দিয়েছে আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া, অবঘর্ষ প্রক্রিয়া আর নগ্নীভবন প্রক্রিয়া। তাহলে আরোহণ হচ্ছে সঠিক উত্তর, তাই তো? তাহলে আরেকবার একটু আমি সবাইকে বলি, দেখি সবাই ভালো করে মনে রাখতে পারছে কিনা। বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমির নাম কি? লোয়েস সমভূমি, খুব ভালো। লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো দ্রবণ ক্ষয়, ভেরি গুড। পার্বত্য হিমবাহের সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয়? ক্রেভাস বলা হয়। মরুপ্রায় সমভূমিতে কঠিন শিলা গঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসাবে থেকে যায়, তাকে কি বলা হচ্ছে? ইনসেলবার্গ। নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় কি প্রক্রিয়ায়? আরোহণ প্রক্রিয়ায়। ঠিক আছে, আচ্ছা এখানেও কিছু প্রশ্ন রয়েছে আমাদের, দেখো খুব সহজ সহজ প্রশ্ন একদম। বদ্বীপ নদীর চারটি অপশন রয়েছে, দিয়ে বলা হচ্ছে কোন গতিতে দেখতে পাওয়া যায়। তোমরাই বলো বদ্বীপ কোন গতিতে দেখতে পাওয়া যায়? উচ্চ গতি, মধ্যগতি, তাহলে নিম্ন গতিতে, ভেরি গুড। তাহলে নিম্ন গতিতে কিন্তু বদ্বীপ দেখা যায়, অর্থাৎ যে অঞ্চলে এসে নদী তার আর বহন কাজ সঠিকভাবে করে উঠতে পারে না, অর্থাৎ বার্ধক্য অবস্থায় এতদিন যাবৎ নদী যাটুকু বহন করে নিয়ে আসলো, যা যাবতীয় পদার্থগুলো, সেগুলো এসে কোনো একটা জায়গায় সঞ্চিত করে তুলছে ধীরে 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 নদীর মোহনাতে। এবং সেখানেও বদ্বীপ হতে গেলে কিন্তু অনেকগুলো শর্তের প্রয়োজন, সেগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি একটা বড় অংশ। তাহলে বদ্বীপ দেখা যায় নদীর নিম্ন গতিতে। আদর্শ নদীর কটি গতিপথ থাকে? বলো কটি? তিনটি গতিপথ থাকে, কি কি বলো তো? উচ্চ গতি, মধ্যগতি আর নিম্ন গতি, ভেরি গুড। তাহলে আদর্শ নদীর তিনটি গতি থাকে, উদাহরণ হিসেবে বলো তো? গঙ্গা নদী, বাহ। প্লাবনভূমিতে কি দেখা যায়? পলল বেজনী, লেভি, মন্থকূপ, প্রপাতকূপ। প্লাবনভূমি মানে অর্থাৎ প্লাবিত যে ভূমি রয়েছে, একদম সমতল ভূমি। এই প্লাবনভূমিতে নদী আর প্লাবনভূমির মাঝখানে কি লক্ষ্য করা যায়? স্বাভাবিক বাঁধ, তাই তো? স্বাভাবিক বাঁধকে এখানে আরেকটা কি নামে পরিচিত? লেভি নামে পরিচিত, সেটাই বলা হচ্ছে, লেভি দেখা যায়। বুঝতে পারলে তো? আচ্ছা, হিমবাহ উপত্যকা ড্যাশ আকৃতি বিশিষ্ট, মানে কি আকৃতি বিশিষ্ট? ড্যাশটা আমরা করছি না, আমরা মাল্টিপল চয়েস করছি। তাহলে হিমবাহ আকৃতি IVUL, চারটি আকৃতির কথা বলা হচ্ছে। হিমবাহ কি কেমন হয়? ইউ আকৃতি, হিমদ্রোণী পড়েছিলাম, যেহেতু হিমবাহ খুব ধীর গতিতে প্রবাহিত হয়, সেই জন্য হিমবাহের আকৃতি ইউ আকৃতির হয়। আর IV আকৃতি কোথায় দেখা যায়? নদী উপত্যকায় দেখা যায়। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? বলো তো কি? ভেরি গুড, সিয়াচেন হচ্ছে ভারতের দীর্ঘতম হিমবাহের উদাহরণ। ম্যাটারহর্ন একটি কিসের উদাহরণ?
এই ম্যাটার হর্ন কোথায় দেখা যায় বলো তো আগে? কোন কার কার্যের ফলে দেখা যায়? হিমবাহের কার্যের ফলে দেখা যায়। কোথায় দেখা যায়? এটা দেখা যায় চারিদিকে যদি সার্ক বা কড়ি থাকে এবং তার একদম উচ্চ প্রান্তে, যেখান থেকে সার্ক বা কড়ি পাহাড়টা যেখান থেকে শুরু হয়েছে, সেই উচ্চ প্রান্ত যদি আমরা মনে করি যেটাকে পিরামিড চূড়া, তাই তো, সেটাকে বলা হয় এই পিরামিড চূড়া ম্যাটার হর্ন। এটাই হচ্ছে পিরামিড চূড়ার উদাহরণ, তাই তো। গৌড়, আর বলতে হবে অপশন কি বলতো? গৌড় কিসের ভূমিরূপ? এটা হচ্ছে বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ। পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত, তার নাম কি? কাতারা, তাই তো, যেটা অপসারণ গর্ত আমরা পড়েছিলাম বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের, কাতারা। অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ কি? অবরোহণ প্রক্রিয়া মানে যেটা ভূমিরূপ ধীরে ধীরে তার মানে কি বলবো, উচ্চ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, তাহলে আবহবিকারের ফলে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এখানে আরো অন্যগুলো হতে পারে, ভূমিকম্প, সেটা যদি সবকিছু ভেঙে যায়, কিন্তু সেটা সঠিক হচ্ছে আমরা আবহবিকারই বলবো এখানে। উত্তর আমেরিকার মরুভূমিকে এখানে কোন মরুভূমি রয়েছে? উত্তর আমেরিকার আটাকামা রয়েছে, দক্ষিণ আমেরিকায় প্যাটাগোনিয়া, দক্ষিণ আমেরিকায় থর রয়েছে, এশিয়া বা ভারতবর্ষে একটাই অপশন পড়ে থাকলো, সেটার নাম কি? সোনেরান। সঠিক উত্তর কি হবে? সোনেরান মরুভূমিতে, এই মরুভূমি উত্তর আমেরিকায় দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে আরেকবার একটু আমরা রিপিট করে নিই, সবাই মিলে দেখি, সবার তোমাদের সবার মনেও থাকবে ভালো করে। আচ্ছা, বদ্বীপ নদীর কোন গতিতে দেখা যায়? নিম্ন গতিতে। আদর্শ নদীর কটি গতিপথ থাকে? 3টি, ভেরি গুড। প্লাবনভূমিতে কি দেখা যায়? লেভি দেখা যায়। হিমবাহ উপত্যকা কেমন আকৃতি বিশিষ্ট? ইউ আকৃতি বিশিষ্ট। ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? সিয়াচেন। ম্যাটার হর্ন একটি ড্যাশ উদাহরণ, মানে কিসের উদাহরণ? পিরামিড চূড়ার উদাহরণ। গৌড় কিসের দ্বারা ভূমিরূপ? বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ। কেমন দেখতে? ব্যাঙের ছাতার মতো, তাই তো। পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্তের নাম? কাতারা। অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ কি? আবহবিকার। আর উত্তর আমেরিকার মরুভূমির? সোনেরান। ভেরি গুড। তাহলে মনে থাকবে এই যে 25টা প্রশ্ন তোমাদেরকে বললাম, এই প্রত্যেকটা প্রশ্ন যদি খুব ভালোভাবে নিজেরা মনে রাখতে পারো, তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন আসলে সবকটি উত্তরই তোমরা দিতে পারবে। এবং শুধু এই নির্দিষ্ট একটি চ্যাপ্টারের বা একটি অধ্যায়ের নয়, প্রত্যেকটি অধ্যায় থেকে যদি আমরা এরকমভাবে 2-3টে অনুশীলনী খুব ভালোভাবে প্র্যাকটিস করি, বা তোমরা যদি প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এই শর্ট প্রশ্ন তোমাদের কেউ আটকে রাখতে পারবে না। তোমরা কিন্তু সবকটা শর্ট প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা দেখবো যেটা হচ্ছে যে স্তম্ভ মেলাও, ঠিক আছে। যে বাম দিক আর ডান দিকের যে স্তম্ভ রয়েছে সেটা আমরা দেখবো। প্রথমে প্রশ্নটা দেখে নিই একটু, বাঁ দিক আর ডান দিক। বদ্বীপ, গিরিখাত, বহির্জাত প্রক্রিয়া, পলল শঙ্কু, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি, তাই তো। আচ্ছা, বদ্বীপ কোথায় দেখা যায় আগে বলো? হ্যাঁ, ঠিক বলছো, বদ্বীপ আমরা এখানটায় যেটুকু অপশন রয়েছে সেই হিসাবে আমরা বদ্বীপটাকে, হ্যাঁ, তাহলে বদ্বীপটা এখানে যা অপশন রয়েছে সেখান থেকে আমরা বদ্বীপটা বলতে পারি যে বদ্বীপ সুন্দরবন, মানে সুন্দরবন অঞ্চলে বদ্বীপ দেখা যায়, সেটা আমরা বলতে পারি। গিরিখাত, গিরিখাত যেটাকে গ্র্যান্ড ক্যানিয়ন হিসাবে আমরা বলতে পারি উদাহরণ হিসাবে গিরিখাতের। বহির্জাত প্রক্রিয়া, নদীর ক্ষয়কাজ একটি অন্যতম বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ, তাই তো। পলল শঙ্কু, পলল শঙ্কু হচ্ছে এই নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। আর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি বায়ুর কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ। তাহলে বোঝা গেল, প্রথমে বদ্বীপ ছিল, উত্তর কি হলো? সঠিক উত্তর হলো সুন্দরবন হলো, তাই তো। গিরিখাত কি হবে? গিরিখাত আমরা গ্র্যান্ড ক্যানিয়ন হবে গিরিখাতের সাথে। বহির্জাত প্রক্রিয়া, এটা হচ্ছে
নদীর ক্ষয় কার্যের ফলে বহির্জাত প্রক্রিয়া হয়। পলল শঙ্কু, পলল শঙ্কু এটা একটা নদীর সঞ্চয়জাত ভূমিরূপ, তাই না? আর অনুদৈর্ঘ্য বালিয়াড়ি এটা বায়ুর কার্যের ফলে গঠিত একটা ভূমিরূপ। তাহলে একটা স্তম্ভ আমাদের এই হলো। এখান থেকেও কিন্তু 5টা প্রশ্নের আমরা সঠিক উত্তর করতে পারি, তোমরা করতেই পারো। আচ্ছা, এবার দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে এই অংশে আমি প্রশ্নটা ভালো করে দেখি কি রয়েছে। তোমরা দেখো, ভারতের দীর্ঘতম নদী, ভারতের উচ্চতম জলপ্রপাত, ভারতের বৃহত্তম বদ্বীপ, ভারতের বৃহত্তম নদীচর, পাখির পায়ের মতো বদ্বীপ। ঠিক আছে? আচ্ছা, পাখির পায়ের মতো বদ্বীপ, দেখো এখানে মিসিসিপি মিসৌরি দেয়নি, তাহলে কি হবে বলো তো? ভাবো। আচ্ছা, কি হবে ভাবো দেখি। তাহলে আমরা যদি এটাকে এরকম ভাবে মেলাই, ভারতের দীর্ঘতম নদীর নাম কি বলো? গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী, তাহলে এইরকম ভাবে হবে গঙ্গা। ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম কি? ভেরি গুড, উচ্চ জলপ্রপাত হচ্ছে যোগ। ভারতের বৃহত্তম বদ্বীপ কোথায় গড়ে উঠেছে? দেখো এখানে যে অপশন রয়েছে, এটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ হচ্ছে ভারতবর্ষ কেন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ আমরা বলতে পারি। ভারতের বৃহত্তম নদীচর হচ্ছে মাজুলি। আর পাখির পায়ের মতো বদ্বীপ এটা হচ্ছে কৃষ্ণা নদীর বদ্বীপ, তাই তো? তাহলে বোঝা গেল। রিপিট করে নিন সবাই, ভালো করে দেখো। ভারতের দীর্ঘতম নদী কি হলো? গঙ্গা। উচ্চতম জলপ্রপাত যোগ। বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র। বৃহত্তম নদীচর মাজুলি। পাখির পায়ের মতো বদ্বীপ কৃষ্ণা নদীর বদ্বীপ। ঠিক আছে? আচ্ছা, এবার যেটা রয়েছে সেটা হচ্ছে যে তোমাদের আরো 8টি রয়েছে প্রশ্ন রয়েছে। মন্থকূপ, ইয়ারদাং, রসেমতানে, ক্ষয় কাজ, বহন কাজ, অবক্ষেপণ কাজ, প্যাটাগোনিয়া, আর রয়েছে গোবি। মন্থকূপ, আচ্ছা, উচ্চ গতি রয়েছে, মধ্যগতি রয়েছে, নিম্ন গতি রয়েছে, নদী, হিমবাহ, বায়ু, এশিয়া, দক্ষিণ আমেরিকা। তাহলে মন্থকূপ কিসের দ্বারা গঠিত ভূমিরূপ? নদীর কার্যের দ্বারা একটা গঠিত ভূমিরূপ। ইয়ারদাং কিসের দ্বারা হয়? ভেরি গুড, বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপ। রসেমতানে কোন কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ? হিমবাহের দ্বারা গঠিত একটা ভূমিরূপ। আচ্ছা, ক্ষয় কাজ নদী কোন, এখানে যে অপশন রয়েছে কোথায় হয়? উচ্চ গতি। বহন কাজ মধ্যগতি। একদম দেখেছো, খুব সুন্দর প্রশ্ন দিয়েছে জানার জন্য। অবক্ষেপণ নিম্নগতি। প্যাটাগোনিয়া এই মরুভূমি কোথায় দেখতে পাওয়া যায়? দক্ষিণ আমেরিকা। গোবি মরুভূমি এশিয়াতে, তাই না? তাহলে এখানটায় আমরা উত্তর করলে কি দাঁড়াচ্ছে? মন্থকূপ হচ্ছে নদী, ইয়ারদাং বায়ু, যেটা আমাদের বাম স্তম্ভ ডান স্তম্ভ সঠিকভাবে লিখতে হবে। রসেমতানে হিমবাহের দ্বারা। ক্ষয় কাজ উচ্চ গতিতে হয়, বহন কাজ মধ্যগতিতে হয়, অবক্ষেপণ কাজ নিম্ন গতিতে হয়। প্যাটাগোনিয়া দক্ষিণ আমেরিকায় দেখা যায়, গোবি এশিয়া মহাদেশে দেখা যায়। তাহলে বোঝা গেল? আচ্ছা, তাহলে এইরকম ভাবে আমরা আজকে মাল্টিপল চয়েস প্রশ্ন 25টা, আর স্তম্ভ মেলাও আমরা প্রথমে 5টা, তারপরে 5টা, তারপরে 8টা, অর্থাৎ 18টা মতো ডান দিক বাঁ দিকের যে স্তম্ভ মেলাও সেটাও আমরা সম্পূর্ণভাবে আলোচনা করলাম। তাহলে তোমরা এটাকে অবশ্যই মনে রাখবে। পরবর্তী ক্লাসে আমরা শূন্যস্থান পূরণ রয়েছে, আর সত্য মিথ্যা কিছু রয়েছে, আর রয়েছে 1 নম্বরের কিছু প্রশ্ন, এগুলো আমরা একটু আলোচনা করে নেব। তাহলে আমাদের শর্ট প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে অভ্যাস হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আজকে আমাদের আলোচনা এই পর্যন্ত, মানে প্রশ্ন উত্তর আলোচনা পর্ব এই পর্যন্তই থাকবে।
পরবর্তী ক্লাসে আবার আমরা নতুন প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং যেগুলো দিয়েছি আজকে আলাদা করে কিন্তু কোনো প্রশ্ন দিইনি, যেহেতু পরের দিনে আবার আমরা প্রশ্ন জিজ্ঞাসা করব। এগুলোই তোমরা একটু ভালো করে পড়ে আসবে, দেখবে এখান থেকেই আবার অনেক প্রশ্ন সত্য মিথ্যা, শর্ট প্রশ্ন বা শূন্যস্থান পূরণে কিন্তু কমন পাওয়া যাবে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবে।